मास्टर बस पूरे कैसे अरे क्यों मारता भाई, हम तो क्रिकेट प्लेयर है, क्यों हम तो फुटबल प्लेयर नहीं है, तो हमको क्यों मारता है। तो আজকে মানুষরা এই যে মুক্তিযুদ্ধ কয় অমুক কয়, কিন্তু আমাদের যে অবদান, ফুটবলের যে অবদান, এটা অবশ্যই এটা কেউ মানুষ ভুলতে পারবে না। তো আজকে জ্যাকারি পিন্টু ডক্টর জ্যাকারি পিন্টু হইতো, কিন্তু ফুটবল প্লেয়ার জ্যাকারি পিন্টু কোনোদিন হইতে পারতো না। সেই দোয়ায় আমি এত বড় একটা ফুটবল প্লেয়ার হয়েছি। বাংলাদেশের ফুটবল আবার জায়গায় উঠবে, আবার মানুষরা বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করবে। ফুটবলের সাথে কিভাবে যুক্ত হইলেন তখন? ফুটবল এটা শুরুতে কিভাবে খেলা শুরু করলেন? এটার একটা ইতিহাস আছে, ইতিহাসটা বলি। আমি যখন 9-এ পড়ি মঠবাড়ি স্কুলে, তখন পিরিজপুর মঠবাড়ি এখন উপজেলা, আগে ছিল থানা। ওই উপজেলায় বঙ্গবন্ধু গিয়েছেন, শেখ মুজিবুর, তখন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু গিয়েছে। তখন আমি দূর থেকে আমি স্কুলের উপরটা দেখছি বঙ্গবন্ধু হেঁটে যাচ্ছে, কিছু লোকজন আছে তার সঙ্গে। তো আমি একটা মনে মনে বললাম যে উনি তো আসছেন, তো ওনারে একটা আমি এক্সিবিশন ম্যাচ খেলি। তো আমি যাই সামনে দাঁড়ালাম, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, ভাই তুই কী চাস রে, কী চাস তোর কী? বলে যে আমি আপনার জন্য একটা এক্সিবিশন ম্যাচ খেলবো, ফুটবল ম্যাচ। কী ম্যাচ? বলে ফুটবল। আমি আসছি, তুই যা। তো আজকে হলো কালকের দিনটা খেলবো আর কি। তো উনি বললেন যে যা তুই যা কর। তারপর উনি আসলেন, মাঠে আসলেন। তখন আমরা 2 গোলে উইন করতেছি। আমার ফাদার হচ্ছে, উনি আর্মির ক্যাপ্টেন ছিলেন, ফাদার হচ্ছে অফিসার্স টিমের ক্যাপ্টেন, আর আমি হলো আমার স্কুলের ক্যাপ্টেন। তো খেলার পরে তখন আমার হাতটা ধরছে সে, তুই তো অনেক বড় ফুটবল প্লেয়ার হবি, তো করিস না, লেখাপড়া একটু কমে দেব। এরপর আমার বলে যে আমার ফাদার কোথায়? বলে আমার ফাদার হয়ে যায়। ফাদারকে ডাকলাম, ফাদার ডাকার পরে বলে যে আমার হাতের উপর আপনি হাত রাখবেন, হাতের চেপে ধরবেন। বলে যে দেখেন, আপনার ছেলেকে ফুটবল প্লেয়ার করেন না, ফুটবল খেলায়েন না, ওকে একটা ফুটবল প্লেয়ার বানান, ও কিন্তু বড় ফুটবল প্লেয়ার হবে। বাবা একটু আমতা করলো, আমার বড় ছেলে, তাকে আমি ডাক্তার বানাবো। এখন উনি বলতেছেন ডাক্তার বানায় না। এরপরে উনি করলেন, করার পরে উনি বাবা কথা শুনলেন, বাবা বলে আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম, ঠিক আছে, আমি তাকে আর ফুটবলের দিকে ডাকবো না। তো আজকে জ্যাকারি পিন্টু ডক্টর জ্যাকারি পিন্টু হইতো, কিন্তু ফুটবল প্লেয়ার জ্যাকারি পিন্টু কোনোদিন হইতে পারতো না। সেই দোয়ায় আমি এত বড় একটা ফুটবল প্লেয়ার হয়েছি। তারপর ঢাকায় আসলেন কীভাবে? ঢাকায় এসে খেলাধুলা? ঢাকায় আমি তখন ওই মঠবাড়ি স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। মঠবাড়ি স্কুল থেকে ম্যাট্রিক পাস করে তো ঢাকায় আমার ফাদার ছিল, উনি চাচ্ছিলেন যে নওগাঁ, আমার অরিজিনাল বাড়ি নওগাঁ, তো নওগাঁতে কিংবা বরিশালে ভর্তি করাবেন, মানে বরিশাল ডক্টর ছিলেন। তো উনি বললেন যে, তারপরে আমি বাবার ভয়ে করলাম কি, লুকে আমি জগন্নাথ কলেজে ভর্তি হইলাম। জগন্নাথ কলেজে খুব ভালো টিম ছিল। ভর্তি হওয়ার পরে তখন জগন্নাথ কলেজে প্রথম ম্যাচেই আমাকে চান্স দিল। তারপর আমি তো অদ্ভুত খেললাম। খেলার পরে বলে যে এখন হইতে তুমি আমি 60 থেকে 59 থেকে 60 পর্যন্ত আমি জগন্নাথ কলেজে খেলেছি, এবং এটার ক্যাপ্টেন ছিলাম। আমার ক্যাপ্টেনের অধিনায়কতে একবার চ্যাম্পিয়ন হয়েছিল এই জগন্নাথ কলেজ। তারপরে হওয়ার পরে আমি তো চলে আসার পরে আবার আমি আবার বরিশাল চলে যাই। বরিশাল বিএম কলেজ থেকে আমি পাস করি। বিএম কলেজে আমার বন্ধু ছিল হলো তোফায়েল আহমেদ, এরা আমার বন্ধু ছিল। এরা পাস করার পরে চলে আসলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি এমএসসিতে ভর্তি হলাম। এমএসসি ভর্তি হওয়ার পরে আমি তখন মোহামেডানকে তখন বেশি। স্বাধীনতা পরবর্তীতে আপনাদের কি ভূমিকা ছিল, কীভাবে? স্বাধীনতা তো পদক পায়ে গেছে, এখন তো এই পদক তো পৃথিবীর কেউ পেলেও নিতে পারবে না, ম্যারাডোনা নিতে পারবে না, কেউ নিতে পারবে না। তো এই পদক তো আর কেউ, আমি একমাত্র পদক পেয়েছি। এখন সেই পদকের দৌলতে মোহামেডানের আমাকে বহু লোক দেখেছে। আমি মোহামেডানের প্রতি 18 বছর খেলেছি। মোহামেডানে আমাকে বহু আবনে রেখেছে, রেখেছে। আমি কিন্তু বলছি না, আমি মোহামেডানের বাইরে কোথাও খেলবো না। আমাকে যতই কোটি টাকা দেওয়া হোক, আমি মোহামেডানের বাইরে, আমি কিন্তু মোহামেডানের বাইরে খেলি নাই। আমি মোহামেডানেই খেলছি, এবং 75 আমি নিজকে রিটায়ার, আমি নিজে মনে করলাম যে আমি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আমি রিটায়ার করেছি। চ্যাম্পিয়ন পরে আমি আসতে খেলার থেকে সরে গেছি। মুক্তিযুদ্ধকালে মানে অনেকে তো অস্ট্র নিয়ে ওই বয়সে, আপনার বয়সী সবাই
লোকজন অনেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে নেমে গেছে, ভারতের বিভিন্ন ক্যাম্পে গিয়ে ট্রেনিং নিছে। মানে আপনারা কিভাবে ফুটবলে সংগঠিত হইলেন? স্বাধীন বাংলা ফুটবল দল কিভাবে গড়ে উঠলো, বা তারা কিভাবে এই মুক্তিযুদ্ধে অবদানটা কিভাবে রাখলো? লিবারেশন ওয়ারে একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের বলা উচিত না, বলি নাই কারণে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি কিন্তু ওয়ার্ল্ডের 7টা রেকর্ড করছি, 7 ওয়ার্ল্ডের কিন্তু আমার 7টা রেকর্ড আছে ওয়ার্ল্ডে। আমি কিন্তু এটা পৃথিবীতে কারো বলি। একটা হচ্ছে আমি বলি, একটা হচ্ছে স্বাধীন বাংলার ক্যাপ্টেনকে হতে পারে, একটা হচ্ছে যে আমি প্রথম পতাকা উত্তোলন করছি, বাংলাদেশের পতাকা প্রথম, যখন হোল ওয়ার্ল্ডে স্বীকৃতি দেয়নি, উত্তোলন করছি। আমি ক্যাপ্টেন ছিলাম। আমি স্বাধীনতা পদক এবং 2টা পদক পেয়েছি, স্বাধীনতা পদক এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড, 2টো পদক। তারপরে আমি প্রথম বাংলাদেশের টিমের আমি ছিলাম, ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ টিমের। তারপরে আমি একটা ক্যাম্পের হিলি একটা সেক্টর আছে, হিলির একটা ক্যাম্পের আমি ডাইরেক্টর ছিলাম। আর আব্দুল জলিল আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে ওইটার ক্যাম্পের কমান্ডার ছিল। এই যে ক্যাম্প চালাইছি, এই হলো আমার 7টা ওয়ার্ল্ড রেকর্ড। আমি কিন্তু ওয়ার্ল্ডের 7টা রেকর্ড করছি। এটা আমি কিন্তু তোমাদের বললাম, প্লিজ এটা কিন্তু পেপারে দিও না, আবার এটা নিয়ে একটা আলোচনা আসবে লোকরা, এই আপনি 7টা ওয়ার্ল্ড রেকর্ড করছেন, এখন আমরা জানি না। একটা ওয়ার্ল্ড রেকর্ড করলে মানুষের মানে হোল বাংলাদেশে ছুটি দিয়ে দেয়, আর আপনি 7টা ওয়ার্ল্ড। না, আমি এটা দিব, আপনি না করলেও দিব। তাহলে কি? জি, তারপর বলেন। আচ্ছা, জানতে হবে, মানুষের জানতে হবে না ইতিহাস। স্বাধীন বাংলা ফুটবল দলের 71-এর স্বাধীনতা আমি কিভাবে আপনারা সংগঠিত হইলেন, বা মানে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ না করে ফুটবল নিয়ে আপনারা নামলেন কেন? একটা সেক্টরে তখন আমি হলো ওই কমান্ডার, আমি যেটা বালুঘাটে হিলির যে বালুঘাটে, এই যে বালুঘাটটা যে হিলি, বালুঘাটের পরে হিলি, তো হিলির একটা ক্যাম্পে আমি কমান্ডার ছিলাম। আর এর আগে সংগঠিত হয়েছি মোহামেডানে। তখন তো আমি রেগুলার প্লেয়ার মোহামেডানে, মানে হলো জ্যাকের পিন্টু হলো মোহাম্মদ। কারণ মোহামেডানের তখন আরেকটা জিনিস হলো, আমি পরপর 8বার ক্যাপ্টেন হয়েছি, কিন্তু বাংলাদেশে কিন্তু 2বার ক্যাপ্টেন হয়েছি। আমি কিন্তু মোহন স্পোর্টিং ক্লাবের 8 টাইমস ক্যাপ্টেন হয়েছি, 8 টাইমস, 8বার ক্যাপ্টেন হয়েছি। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড। কেউ 8বার ক্যাপ্টেন পৃথিবীর কেউ হইতে পারে না, কিন্তু আমি মোহামেডান ক্লাবের 8 টাইমস ক্যাপ্টেন হয়েছি। কেউ 2বার হয়েছে, কেউ 3বার হয়েছে, 4বার হয়েছে, কিন্তু 8বার ক্যাপ্টেন পৃথিবীর কেউ হইতে পারে না, কিন্তু আমি হয়েছি। সেই ক্যাপ্টেন থ্রুতেই আমাকে ডাকা হয়েছে ইয়েতে। আমি তখন বাঙ্গাইপুরে ক্যাম্পে ছিলাম, বাঙ্গাইপুর ক্যাম্পে তখন সৈয়দ নজরুল ইসলাম, উনি আমাকে একটা চিঠি দিলেন, আমার ক্যাম্পে চিঠি দিলেন। আমার যে কমান্ডার আব্দুল জলিল, তাকে বললো যে দেখো আমাদের এখানে টিম হয়ে যাচ্ছে, পিন্টুকে তুমি ইমিডিয়েট পাঠাও, পিন্টু না হলে কিন্তু টিম হচ্ছে না। এই চিঠিটা ওনার কাছে যায়, ও আবার সেই চিঠিটা আমার কাছে দেয়। আমি তখন বললাম যে না, আমি সম্মুখ যুদ্ধে যাব, আমি ন্যাশনাল ফাইট করব, আমি সব ফাইট করে তারপরে আমি যুদ্ধে যাব। তখন আমার ওয়াইফ আর কি একটা কথা আমার ওয়াইফ আমাকে বললো, আমার ওয়াইফ বলে যে আচ্ছা তুমি তো ফুটবলের ক্যাপ্টেন থাকা অবস্থায় তুমি একজন খেলতে যেতে যাচ্ছে, আমি তো তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি। আমি এই ব্যাপারটা, তুমি যে তখন আমার ক্যাম্পে হলো আমার ওয়াইফ এবং আমার এক ছেলে এক মেয়ে, আমার ক্যাম্পে ওই বাঙালিপুর ক্যাম্পে। আমার বললো যে ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি যাও। তখন জলিল আটকাই দিল, জলিল বলে যে না, তোমাকে ক্যাম্পে থাকতো, ক্যাম্পে অনেক কাজকর্ম আছে, তোমার ক্যাম্প করবে। তো আবার একটা প্রেশার দিল, গভর্নমেন্ট উপরে প্রেশারের পরে তখন আমাকে ছাড়লো, বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই যাওয়ার পর যাই দেখেছি সবাই টিম করতেছে আর কি, ওই প্রতাপ হাজরা, সুভাষ, একটা 3-4 জন মিলে একটা টিম করতেছে। তা আমাকে পেয়ে তারা এখন খুশি, বলে যে ঠিক আছে আমরা এখন আমার ক্যাপ্টেন পেয়ে গেছি, এখন জ্যাকারি পিন্টু হচ্ছে ক্যাপ্টেন, এবং সে যত খেলাগুলো হবে ইন্ডিয়াতে সেইগুলোর ক্যাপ্টেন জ্যাকারি পিন্টু। 25শে জুলাই, তো আমরা 25শে জুলাইয়ের আগে ওই ওখানকার ডিসি সাহেব দীপককান্তি ঘোষ, ওই নদিয়া জেলার ডিসি সাহেবকে আমরা চিঠি দিয়েছিলাম যে আপনার পতাকার সঙ্গে আমরা পতাকা উত্তোলন করবো। তো উনি বোধহয় ইয়েতে পারে নাই আর কি। তো যেদিন খেলা সেদিন আমরা ভোরে বলতেছি কই আপনার আমাদের পতাকা ব্যাপার, ওই না আমরা তো স্বীকৃতি আপনাকে দিনে পতাকা আমরা উত্তোলন করতে পারবো। তখন আমার যারা বুট পরা ছিল খেলতে যাব,
তারপরে তোমরা বুট খুলে ফেলো, আমরা এখানে খেলবো না। তারপরে উনি একটু হইলেন, উনি সমস্ত ওদেরকে অফিসিয়ালদের ডাকলো, ডেকে মিটিং করলেন, মিটিংয়ে বললেন যে ঠিক আছে, আপনি 10 মিনিটের জন্য আপনার দেশের পতাকার সঙ্গে আমার দেশের পতাকা তুলে হবে। তো যাক, উনি তো আগেই পতাকার সামনে দাঁড়াইছেন, আমি প্রদক্ষিণ করলাম, করে আসা আমার বাংলাদেশের পতাকা আমাকে হাতে দিল, আমি ইন্ডিয়ান পতাকা হাতে নিয়ে 200 পতাকা উত্তর হলো। প্রথম জাতীয় সঙ্গীত, যেহেতু আমরা বাংলাদেশি, প্রথম জাতীয় সঙ্গীত আমাদের বাজলো। তারপরে সেকেন্ডারটা ওনার ওই কৃষ্ণনগরে নদীর ইন্ডিয়ার পতাকার উত্তর হলো। হ্যাঁ, তারপরে উত্তর হওয়ার পরে যখন খেলাধুলা শেষ হলো, আমরা 2-2 ড্র করেছিলাম, আমরা জিতি নাই, 2 ড্র করেছিলাম। ড্র করার পরে ওনার চাকরি চলে যায়। উনি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে তুমি কার পারমিশনে ভারতের পতাকা বাংলাদেশের পতাকা উত্তোলন করলো, এটা উনি চাকরি হয়ে গেছে। তারপরে লিবারেশনের পরে যখন আমরা স্বীকৃতি পেলাম, উনি আবার চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পরে উনি এমপি হয়েছিলেন, এমপি পরে উনি মিনিস্টার হয়েছিলেন, নদীয়া জেলার মিনিস্টার হয়েছিলেন। তো এই যে এই অবদানের জন্যে আজকে সকলকেই পতাকা দেওয়া হচ্ছে, জাতীয় পতাকা, স্বাধীনতা পতাকা, পদক। কিন্তু এই একটা লোক যার চাকরি চলে গিয়েছে, সেই লোকটা পদক পেল না। এটা আমরা এবার, উনি বর্তমানে কলকাতায় আছেন, আমরা যাচ্ছি এর জন্যে ওনাকে উনি কলকাতাতে এখন বর্তমানে আছেন, কী অবস্থা আছে জানি না। তো আমরা চেষ্টা করতেছি যে ওনাকে নিয়ে আসা, আমরা একটা এখানে স্বাধীনতা পদক, আমরা গভর্নমেন্টের থ্রু দিয়েই আমরা তাকে স্বাধীনতা পদক দিই। কারণ যে অবদান সে রেখেছে, এটা হিস্টোরিক্যাল, এটা আমার চোখ দিয়ে পানি বেড়াচ্ছে। এরকম হিস্টোরিক্যাল পৃথিবীতে কোথাও কোনো জায়গায় কেউ করতে পারে না। উনি বেঁচে আছেন এখন? বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন, উনি বেঁচে আছেন। উনি রিটায়ার হয়ে গেছেন, উনি এখন এমপি ছিলেন এবং মিনিস্টারও ছিলেন, এডুকেশন মিনিস্টার বোধহয় কি মিনিস্টার ছিল। তবে উনি যে অবদানটা রেখেছেন, সেই অবদানের জন্য আমরা শীঘ্রই তাকে ডেকে এনে একটা রিসিপশন দিয়ে একটা স্বাধীনতা পদক, যেটা সবচেয়ে হাইয়েস্ট অনার অফ দি কান্ট্রি, সেই পদকটা তাকে দেওয়ার জন্য আমরা ডিসিশন নিয়েছি এবং ইনশাল্লাহ আমরা তাকে নিয়ে সেই পদকটা তাকে দেব। তারপরে খেলে কি করলেন? মানে খেলার পরে তো 5 লক্ষ টাকা তুলে দিলাম, 5 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে তুলে দিলাম, 5 লক্ষ টাকা। তখন তো টিকিট ছিল 4 আনা। না, কার সাথে খেলবেন এটা আপনারা কিভাবে ঠিক হলো? মানে ওরা কিভাবে, কেন রাজি হলো খেলতে? প্রতিপক্ষ কারা, কিভাবে হলো এই কাহিনীটা একটু বলেন। অপোনেন্টস তো রাজি আছে, তারা তো আমাদের খেলার বাংলাদেশের মানে একটা স্বাধীনতার সহযোগিতার জন্য তারা অলওয়েজ আগে রাজি ছিল। তারা যখনই আমরা আমাদের প্রপোজাল গেছে তাদের কাছে, তার সঙ্গে অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ আমরা খেলবো। যেমন নদীয়াতে খেলছি আমরা, তারপরে আমরা শিলিগুড়ি খেলছি, তারপরে আমরা মানে ওই নর্থ বেঙ্গলের ওই সাইডটা আমরা পুনা খেলেছি, মহামারানে খেলেছি, ইন্ডিয়াতে বোম্বেতে খেলেছি আমরা। বোম্বেতে আবার একটা আছে, ওই যে আমাদের এখন সে খেলছে, সে একটা আমার একটা প্লেয়ার, ওই যে কায়কোবাদ, সে একটা পড়ে একটা চার্জে ও পড়ে গেছে, পড়ে যায়, উঠে লাভ দিয়ে উঠে করে, আরে ইয়ার তুমি हमको मारता है, हम तो क्रिकेट प्लेयर है, हम तो फुटबल प्लेयर नहीं है, क्यों हमको मारता है। तो ও তো লজ্জা পেলো, আমিও লজ্জা পেলাম যে শালা মাঠের মধ্যে পড়ে গেছে, अरे क्यों मारता भाई, हम तो क्रिकेट प्लेयर है, क्यों हम तो फुटबल प्लेयर नहीं है, तो हमको क्यों मारता है। তো খুব দুঃখ পাইলাম, দুঃখ পেয়ে মাপ টাপ চাইলো। এই অনেক রকম ঘটনা আছে। মুক্তিযুদ্ধে আপনারা যে খেললেন, মানে এই যে এই খেলাটা মুক্তিযুদ্ধের ভূমিকাটা কি রাখলো আপনাদের? মুক্তিযুদ্ধের ভূমিকাটা হলো কি, সবচেয়ে বড় ভূমিকা হলো আজকে মানুষরা এই যে মুক্তিযুদ্ধ কয়, অমুক কয়, কিন্তু আমাদের যে অবদান, ফুটবলের যে অবদান, এটা অবশ্যই এটা কেউ মানুষ ভুলতে পারবে না। ফুটবল যে কী অবদান রাখছে, এই যে 8 লক্ষ টাকা তোমাকে তুলে দিয়েছে, 4 আনা 8 আনা হলো তার ভাড়া, মানে টিকিটের ভাড়া। এই 4 আনা 8 আনা দিয়ে সে 5 লক্ষ টাকা, স্বাধীন বাংলাদেশের 5 লক্ষ টাকায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে দিচ্ছে। এই আমাদের 5 লক্ষ টাকায় আমরা দিয়েছি, এর বেশি আমরা দিই, কারণ তারপর তো দেশ স্বাধীন হয়ে গেল। আর এটা যে প্রচার, সামাজিক প্রভাবটা, মানে এটা না, তারপর তো দেশ তো স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে আমরা কিছু লোক ছেলে চলে আসছে বাংলাদেশে, কিছু আমরা ছিলাম। আমি যেটা ওই যে আমার বর্ডারের কাছে ছিলাম আমি, আর আমার একটা
ইয়ার সৌভাগ্য ছিল আমার, আমি মনে করি এটা। আমি বলছিলাম যে বঙ্গবন্ধু যেদিন এক পায়ে বাংলাদেশ পা দিবে, আমিও ঠিক ওই পাটা বাংলাদেশে দিই। তা আমি বর্ডারের কাছে আসি, আমি যখনই শুনছি যে বঙ্গবন্ধু একটা পা বাংলাদেশে দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওই পাটা বাংলাদেশে দিচ্ছি। তারপরে বাবা অমনি আবার যখন দুইটা দিল পা, তখন আমি আবার দুটো পা দিয়ে আমি তখন বাংলাদেশের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা, এখন একটু এখনকার ইসে আছে, এই যে আপনি 18 বছর মোহামেডানে খেললেন, সেই মোহামেডান ক্লাবের এখন যে খুব দুরবস্থা, এইটা আপনার কেমন লাগে? এটার বিষয়ে একটু যদি বলেন। দুরবস্থা, কালকে আমি আমি পরশু খেলা দেখতে গেছিলাম, কি ওর নামটা, মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে। খেলাধুলা দেখার পরে ওরা এসে আমাকে ইন্টারভিউ নিল। আমি বললাম যে দেখো, উঠবে খেলা এই দেশের ফুটবলকে, ফুটবলে দেখো ইয়ং গ্রুপটাকে আনতে হবে। ইয়ং গ্রুপ মানে আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14, এই আন্ডার 14, আন্ডার 16, এই চারটা টিমকে তোমাকে ন্যাশনাল ওয়াইজে করতে হবে। ন্যাশনাল, ওই যে আজ একটু ট্রেনিং দিলাম, কালকে তারাই দিলাম, ও না, ন্যাশনাল ওয়াইজে রেখে তাদের ট্রেনিং দিতে হবে। এবং এইটা তোমাকে ট্রেনিং দিতে হবে, ধরো 5 বছর ধরে ট্রেনিং দেবে, কিন্তু কনফার্মেশন থাকতে হবে যে 5 বছর পরে আমি যে টিমে, আমার ন্যাশনাল টিমে তোমাদের খেলতে হবে, আর কোনো টিমে খেলতে হবে। এই প্রতিজ্ঞাটা যদি তোমরা করো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ফুটবল আবার জায়গায় উঠবে, আবার মানুষরা বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করবে। যেমন আমরা খেলা দেখতে গেছি, ওখানে সব ইয়েরা সব দেখি সব সাপোর্ট করতেছে, ফুটবলের উপরে সাপোর্ট করতেছে। তো এই সাপোর্টটা আমার যাতে থাকে, সেই জন্য আমি বক্তৃতা দিয়ে বলে আসছি যে ভাই, তোমরা একটা আন্দোলন করো, যাতে আমরা আবার ফুটবলকে সেই লো লেভেল থেকে আমরা হাই লেভেলে নিয়ে যেতে পারি। এই আন্দোলনটা আসবে। কিন্তু তবু তো মানুষের, আমার হৃদয়েতে রয়ে গেছে যে বাংলাদেশের ফুটবলটাকে আমি কীভাবে উন্নতি করতে পারি। এখন আমার যে বয়স, তাতে হচ্ছে কি আমি হাঁটা যেতে পারি, সেই যেন আমার সময় তো একজন একটু ধরে আমাকে নামাই গেল। এই যে আমার যে একটা এখনও যে আমার অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে যে ফুটবল বলতেছে, ফুটবল খেলা, সেই খেলাটা এখনও আমি মনে করি যে আমি যে মনে করি এখনও আছে। যদি আমরা সেই ট্রেনিংটা যদি দিতে পারি, বাচ্চাদের যদি আমি আনতে পারি, তাহলে কিন্তু তোমার টিম, আমার মনে হয় এশিয়ার যে কোনো টিমকে বিট করতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এশিয়ার যে কোনো টিমকে, আমি ইউরোপের কথা বলি না, কিন্তু এশিয়ার এই যে ব্যাংকক যে কোনো বিট করতে পারে। তো আমাদের উচিত, আমি ওই পরশু বলেছি যে আমাদের উচিত যে আমাদের ইয়ং জেনারেশনটাকে আমাদের ধরে রাখা উচিত এবং এদেরকে ভালোভাবে ট্রেনিং দিলে আমি আশা করি ভবিষ্যতে এই দেশের ফুটবল উন্নতি হবেই। এবং আমি জানি বাংলাদেশের ফুটবল কোনো মৃত্যু হবে না, বাংলাদেশের ফুটবল জাগবে এবং এটা একদিন দেখো, একদিন হয়তো এশিয়ার একটা বিখ্যাত টিম এই বাংলাদেশ হবে।